প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো নির্ধারিত একটি বিষয়ে কথা হবে আজও। আজকের আলোচনার শিরোনাম, চাওয়া অনেক, মিলন ঘটানো কি কঠিন চ্যালেঞ্জ? এ বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে পরিচয়ের পর্ব সেরে দিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। এরপরে আছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। আপনারা দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠান। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত বিষয় নিয়ে। তবে তার আগে যথারীতি এক নজর দেখে নেব বৈশাখী সংবাদের শিরোনাম। হামলাকারীদের গ্রেফতারে সরকারের আশ্বাসে ঢাকা মেডিকেলে ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার, দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচিও নেই। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করতে বলেছেন তারেক রহমান। আমেরিকায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন প্রধান উপদেষ্টা, আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে আনার উদ্যোগ নেবে সরকার, বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও নিবন্ধন বাতিলের রিট মামলা হাইকোর্টে খারিজ, নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে জামায়াতে ইসলামীর আবেদন। এবং ভ্যানের ওপর ৬টি লাশের ভিডিও ভাইরালের পর ঘটনার তদন্তে কমিটি গঠন, ছাত্র জনতার পাশাপাশি পুলিশ হত্যার মামলা। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথি নীলুফার চৌধুরী মনি এবং ইলিয়াস খানের সঙ্গে। নীলুফার চৌধুরী মনি, প্রথম আসছি আপনার কাছে। আলোচনাটা শুরু করব। আমাদের এই আলোচনা অনুষ্ঠানের যে শিরোনামটি আছে, যে চাওয়া অনেক, মিলন ঘটানো কি কঠিন চ্যালেঞ্জ, বিষয়টিকেই প্রশ্ন হিসেবে রেখে শুরু করতে চাই আলোচনা আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। চাওয়া অনেক, একটা রাষ্ট্রর চাওয়া থাকবে, এটাই স্বাভাবিক। আর সেই রাষ্ট্রটা যদি হয় ভঙ্গুর, যদি হয় প্রত্যেকটা জায়গায় দুর্নীতিগ্রস্ত, যদি হয় প্রত্যেকটা জায়গায় অভাবগ্রস্ত, যদি হয় প্রত্যেকটা জায়গায় সিস্টেম লস, যদি হয় প্রত্যেকটা জায়গায় চরমভাবে বিশৃঙ্খল, সেই যে কয়েকটা আমি বললাম, আরও উপাদানে তাদেরকে বলা যায়, কিন্তু আমি যে কয়েকটা বললাম সেটা একদম সবগুলোই 100% সত্যি। এই অবস্থায় যখন একটা দেশের থাকে, চাওয়া তো থাকবেই, অভাব অফুরন্ত, ইকোনমিক্স বলে যেটা, সে অভাব তো মানুষের যে যত পায় তার আরও দরকার। আর আমাদের সেখানে নাই বললেই চলে। আজকে যখন একটা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আমাদের সন্তানরা স্বাধীন করেছে, আমরা চেষ্টা করেছি, কাজ করেছি, আমাদের প্রত্যেকটা সেক্টরের ভাই বোনরা, হ্যাঁ আপনারা এখানে, আমার দুই পাশে দুইজন সাংবাদিক, আপনারাদের এখানে অনেক হলুদ ছিল, কিন্তু তার মানে যে দেশপ্রেমিক সাংবাদিক ছিল না তা না, তারাও ছিল। সবাই মিলে আমরা দেশটাকে স্বাধীন করেছি। কিন্তু বলে না যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা আরও বেশি কঠিন। সেই জায়গায় যারা আজকে ক্ষমতায় আছেন, তারা কিন্তু বাধ্য হয়েই ক্ষমতায় আছেন। তাদের কাছে কিন্তু সমস্ত জনগণের চাওয়া অনেক। আমি জানি না আপনি কোন অর্থে বলেছেন চাওয়া অনেক, সার্বিক। তো সেইখানে আমি এটাকেই ধরে, এইটাই সবচেয়ে প্রাধান্য পাবে তো তাদের কাছে। তো আমি বললামই যে আমাদের এই ভঙ্গুর রাষ্ট্রে, আমাদের এই তলাবিহীন রাষ্ট্রে এই মুহূর্তে আগে স্থিতিশীলতা আনা একটা বড় চ্যালেঞ্জ। এই যে পাওয়ার চ্যালেঞ্জের মধ্যে স্থিতিশীলতা বড় চ্যালেঞ্জ, আইনের শাসন একটা বিশাল বড় চ্যালেঞ্জ, খাদ্যদ্রব্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ, সেটার সাথে আপনার প্রতিটা সেক্টরে যে মানে হারিয়ে যাওয়া সম্মানটা ফিরিয়ে আনা, এটা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো সত্যিই তারা পারবে, কতটা আমরা তাদেরকে ওই সুযোগটা দিব, এটাও একটা জিনিস। যেমন ধরেন যে 5 তারিখের পরে 2-3 দিন তো এমনিই চলে গেল সরকারবিহীন বাংলাদেশ। তারপরে যখন বর্তমান সরকার যখন ক্ষমতাটা নিলেন, এরপরে থেকে কিন্তু ডেমনস্ট্রেটরের আর শেষ নাই। প্রত্যেকটা সেক্টরই যেমন অসহিষ্ণু হয়ে উঠেছে, আমার চাই। আসলে অনেক দিনের, তাদেরও দোষ দেওয়া যায় না, অনেক দিনের না পাওয়া বেদনা থেকে মনে করেছে অনেক চাওয়া পাওয়া আমরা দেখতে পাচ্ছি। তো এই যে চাওয়া পাওয়ার,
এবং তা বুঝতে হবে কার কাছে কতটুকু আমি পেতে পারি, কতটুকু সে দিতে পারে। যারা এখন ক্ষমতায় আছে তারা অনেক কিছুই দিতে পারবে না। প্রথমত ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করতে হবে। মেরামত দেখেন একটা দেশের যারা ছিল তারা স্বৈরাচার, তারা ফ্যাসিস্ট, তারা অনেক নামে ভূষিত নেগেটিভ নামগুলোতে, কিন্তু দেখেন তারা নিজেরাই বলেছে যখন আপনার কি বলে মেট্রো রেলটা যখন ভাঙচুর হলো তারা বললো যে এটা 1 বছরের উপরে সময় লাগবে, 300 কোটি টাকার উপরে লাগবে, 350 কোটি টাকার উপরে লাগবে। সেইখানে বর্তমান যারা ক্ষমতা নিল তারা অনেক কিছুই এখনো দায়িত্বটা পুরোপুরি নিয়েই সারে নাই, তারপরেও কিন্তু তারা অসুখ সারানোর চেষ্টা করলেন এবং তারা কিন্তু 15 দিনের মধ্যেই মেট্রো রেলটাকে দাঁড় করিয়ে দিলেন, চলাচল করলেন এবং সেটা কত 30, 40 বা 50 কোটি টাকার মধ্যে এর মধ্যেই হয়ে গেল। এই যে দেখেন যে যারা ছিল তারা তো বলে জনগণের ভোটে আসছে, যদিও ভোটের তোয়াক্কা তারা করে নাই, কিন্তু তারা তো অনেক দিন ছিল, এর আগেও তারা ছিল। তারা সিস্টেম শুধু লসই করেছে, জেনে করেছে না জেনে করেছে, বুঝে করেছে না বুঝে করেছে, এবং তারা তাদের যে কোনো মূল্যে তাদের প্রধান খাদ্যের নাম ছিল টাকা, তাদের টাকা চাই। নইলে এই যে 250-300 কোটি টাকা, যে 300 কোটি টাকা এক্সট্রা তারা চাইলো, এটাই কিন্তু লুটপাটের একটা সাম্রাজ্য হতো। টাইমটা কত 1-1.5 বছর। এই যে ঘুমিয়ে ঘুমিয়ে টাকাগুলোকে পাচার করতো তারা, এই বেগমপাড়া করতো, শেখপাড়া করতো, এইসব করার জন্যই তারা কিন্তু যত বড় বড় প্রজেক্ট তারা করতে পারতো তত খুশি হতো, ছোট ছোট প্রজেক্ট তারা ঢিল দিয়ে ফেলে দিত। সেই জায়গা থেকে যখন একটা বাংলাদেশের স্বাধীনতা পেল, যখন একটা বাংলাদেশ আবার কাজে মনোযোগ দিল, আমাদের উচিত তাদেরকে পাশে থাকা, তাদের সহযোগিতা করা। এই সহযোগিতা করতে গিয়ে আমরা যারা আমাদের যারা 16 বছর 17 বছর 20 বছর পায় নাই বা 10 বছর পায় নাই, তাদের আরেকটু ধৈর্য ধরা, যদি মনে করেন যদি এই ঘটনা না ঘটতো, যদি এইভাবে দ্বিতীয়বারের মতো স্বাধীন না হতো একটা দেশ, কার কাছে চাইতো? ওই সরকারের কাছে তো কাজ দিয়েই ভিড়তে পারতো না। তো এই কথাটাও জনগণকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের চাওয়া অনেক, তাদেরও চাওয়া থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এতদিন সহ্য করতে পেরেছে, কেন আর একটু সহ্য করা যাবে না? আর যারা আছেন তারাও আমাদেরকে কতটুকু দিতে পারবেন, কত দিনের মধ্যে, এটাও যদি তারা একটুখানি আমাদেরকে খোলাসা করে বলেন। হ্যাঁ, যদিও আমি বলবো যে তাদের অভিজ্ঞতার অভাব, কিন্তু কাজ তো কাজই, তারা কিন্তু কাজ করেছে, প্রত্যেকটা সেক্টরে তারা কিন্তু অভিজ্ঞ। হতে পারে সরকারি সেক্টরে এটা অভিজ্ঞ না, কিন্তু তার পূর্ব অভিজ্ঞতা কিন্তু এখানে কাজে লাগালেই ভালো কিছু করা যায়, যদি বিবেকের স্বচ্ছতা থাকে। যদি আপনার মনে করেন যে আমি জনগণের জন্য উন্নয়ন করতে চাই, যদি দেশের উন্নয়ন করতে চায়, তাহলে আমার মনে হয় যে তারা করতে পারবে। যে কোনো মানুষ চাইলে এই কাজটা, ভালো কাজ করার জন্য খুব বেশি বুদ্ধি লাগে না, খুব বেশি যদি ভালো কাজ করার মানসিকতা থাকে। বুদ্ধি দেওয়ার জন্য কিছু মানুষ জুটেই যায়, বুদ্ধি পাওয়ার জন্য ভালো মানুষের কাছে ভালো মানুষই পড়ে, মন্দ মানুষের কাছে মন্দ মানুষ পরামর্শ আসা শুরু করেছে, প্রাতিষ্ঠানিকভাবে হচ্ছে, আপনি দেখেন ব্যক্তি পর্যায়েও হচ্ছে। হ্যাঁ, এই যে ব্যক্তি পর্যায়ে হচ্ছে বা আসা শুরু করেছে, এত বড় একটা সৃষ্ট বন্যা গেল, কৃত্রিম বন্যা যেটাকে বলে, এবং বলা নাই কয়া নাই, একদম মরার উপর খাড়ার ঘায়ের মতো একটা বন্যা। সেই বন্যাটায় যখন আমরা দেখলাম যে টিএসসিতে প্রতিদিন কোটি কোটি টাকা ওঠে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ জানতো না। এটা কিন্তু বাংলাদেশের মানুষ খুশি হয়ে, খুশির অতিশয্যে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, সেটা নিয়েই কিন্তু ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এবং এইখানে প্রথম কাজটা ছিল বিশ্বাস। তারা বিশ্বাস করেছে বাংলাদেশের মানুষ যে এই ছাত্ররা আর যাই হোক, যে ছাত্ররা অকাতরে বুকে রক্ত ঢেলে দিতে পারে, তারা আর যাই হোক এরা চুরিজারি করবে না। কিন্তু এইখানে যদি কখনো কোনো ফাটল ধরে, এটা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাবে, সবচেয়ে বেশি দুঃখ পাবে এবং সবচেয়ে বেশি হাত গুটিয়ে নিবে। তো যেই কারণে বলি যে 10-এর লাঠি 1-এর বুঝার মতো প্রত্যেকটা মানুষ কিন্তু আগ বাড়িয়ে এসেছে, কিন্তু কেউ বাধ্য করে নাই। তো আগে আমি বলতাম মাঝে মাঝে বানের পানি আসলে মানুষ আর সাপ নাকি জড়াজড়ি করে থাকে। আমরা এইবারের এই সৃষ্ট বন্যায় আমরা যেটা দেখলাম, সত্যি মানুষ মানুষের জন্য, এই যে মানুষ মানুষের জন্য এগিয়ে গেছে, যাচ্ছে এবং এখনো যাচ্ছে, গিয়েছে। তো সেইখান থেকে আমাদের মনে হয় যে আমাদের চাওয়া এবং অনেক চাওয়ার মধ্যে আমরা যদি বুঝিয়ে বলতে পারি যে হ্যাঁ তুমি পাবা, তোমার ডিমান্ড আছে, একটা সমন্বয় ঘটাতে পারবে তারা, তাদের একটু সুন্দর কথা বলা, এবং তারা বিশ্বস্ততার পরিচয় তারা দিচ্ছে। আমি ছাত্রদের কথা বলছি না, যারা
আপনার অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা যারা আছে অন্তর্বর্তীকালীন, তারা যদি আরেকটু দিতে পারে। আবার এমনও হয় যে প্রত্যেকটা জায়গায় যে বলে না যে 1 মণ দুধে কিন্তু 1 ফোঁটা চুনাই যথেষ্ট, সেখানে একটা যেমন ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, উনি যে কথাগুলো বলেছেন একদম আগুনের মধ্যে উনি ঘি ঢেলেছেন যে সময়টায়, তো সেইটা এরকম আবার 2-1 জন করলে তখন কিন্তু আবার ওই মানুষের কিন্তু হতাশা আবার বেড়ে যাবে। হতাশাগ্রস্ত মানুষগুলো আশাবাদী হওয়া শুরু করেছে। আমাদের সে আশার জায়গাটায় আলোচনা চলবে, আমরা থাকতে চাই, টু বি কন্টিনিউ। আবারও আসবো আপনার কাছে। যাচ্ছি ইলিয়াস খান আপনার কাছে। চাওয়া এবং পাওয়ার যে সম্মিলনের জায়গাটা, আসলে সমস্যা তো সীমাহীন। আমাদের রাষ্ট্রে অনেক সমস্যা রয়েছে। যেমন আজকে আমার সাথে কয়েকজন যারা কর্মচারী এরা এসেছিলেন, প্রায় 12 লক্ষ কর্মচারী আছে রাষ্ট্রে। এই যে যারা উপরের স্কেলে নিচে যারা ছোট চাকরি করেন, বিশাল বেতন বৈষম্য। আমি জানতাম না। 8,500 টাকা একজনের স্কেল, আমি শুনে আশ্চর্য হয়ে গেছি। সে ধরেন 15,000 টাকা পায় মাসে। এবং আরেকটি জিনিস বললো যেটা আমি কোনোদিন খেয়াল করি না আমরা, যে এখন যারা এই চাকরি করেন তাদের বাবা মার কিন্তু অনেক বয়স হয়েছে, তাদের চিকিৎসার জন্য আলাদা একটি খরচ আছে। বললো একটা ছেলে কেঁদে ফেলেছে যে আমার বাবা মার চিকিৎসার জন্য মাসে 5-6 হাজার টাকা ওষুধ কিনতে হয়, আর এই টাকাটি আমি পাই, কিভাবে আমি চলবো। মানে খুব অসহায় অবস্থায় বললো। এসব মানুষদের চাওয়া থাকবে, কিছু মতলবী চাও আমরা দেখেছি। যেমন আনসার যারা আমরা জানি যে সচিবালয়তা গ্রাহক করেছিল এবং বিপুল সংখ্যক আনসার, কিন্তু তাদের চাওয়ার কথাটা মনে পড়েছে এই 15 বছর পরে। এটি আমি খুব বিস্মিত হয়েছি। তারা কিন্তু দীর্ঘদিন ধরে চাকরি করছে এবং অভিযোগ রয়েছে একটি বিশেষ জেলার মানুষ তারা এবং পার্শ্ববর্তী জেলাতে। প্রকৃত চাওয়া যেগুলো সেগুলো আমি আশা করতে চাই এখন যারা ক্ষমতায় আছেন তারা পূরণের চেষ্টা করবে। আপা যেটি বলেছেন যথাযথই বলেছে, একটু সময় দিতে হবে, 1 মাস তো হয়নি। রাষ্ট্রের অনেক সংকট রয়েছে। এবং আজকে একটি ভালো খবর নিশ্চয়ই আপনারাও দেখেছেন, প্রচুর রেমিটেন্স আসছে। মানুষ কিন্তু দেশে একটা জাগরণ হয়েছে। যেমন তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা দেখেছি এবারে বন্যায় যেভাবে ছাত্ররা কাজ করেছে, এই চিত্র কিন্তু দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না। আর গত কয়েক বছর একটু প্রবণতা দেখেছি। আমি জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম, আপনি যেটা বলেছেন। তার বাইরে প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, যাদের বিভিন্ন চাওয়া রয়েছে, দাবি দেওয়া রয়েছে, এমন একটি ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছিল যার কাছে চাইবে। আমি না বলি প্রধানমন্ত্রী কাছে চাচ্ছেন, আগে 5 মিনিট তার স্তুতি করতো যারা আমি কয়েকদিন দাঁড়িয়ে বক্তৃতা শুনেছি। কিন্তু আমরা দেখেছি কি, আমরা যার কাছে চাইতাম তার বিরুদ্ধে প্রতিবাদ করতাম আগে, যে তিনি আমাদের চাওয়া পূরণ করছে না, এরকম বলতাম না। নিশ্চয়ই আপনিও জাহাঙ্গীরনগরের ছাত্র ছিলেন। কিন্তু দেখলাম যে ভয়ের সংস্কৃতির কারণে তারা তার বিরুদ্ধে একটি কথা বলতেন না, তাদের চাওয়াটা বলে যেতেন। দিনের পর দিন কি যে অবস্থা। এই শিক্ষকরা ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ভিতরে, ওই এলাকায় কিন্তু কি বলে যে গোসল করার বর্ণন, এবং সাধারণ শিক্ষক যারা তাদের কিন্তু এখন টাকা পয়সা নাই যে হোটেলে থেকে আন্দোলন করবে। বহুদিন দেখেছি আন্দোলন। তো আপনি যে কথাটা বলেছেন, এবারে ছাত্র আন্দোলনের মধ্য থেকে আমাদের ছাত্র এবং সাধারণ মানুষের আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। আমরা কিন্তু এবার আন্দোলনের বিশেষ দিক হচ্ছে একটা জেনারেশনকে আমরা চিনলাম। আমাদের ধারণা ছিল এই জেনারেশন সারাদিন মোবাইলে বোধ হয়ে থাকে, তারা বিদেশি সিনেমা দেখে, ক্রিকেট খেলা দেখে, এই রাষ্ট্রের বিষয়ে তাদের কোনো চিন্তা নাই। কিন্তু আমরা দেখলাম কিন্তু যারা রাষ্ট্রের জন্য জীবন দিতে পারে, গণতন্ত্রের জন্য জীবন দিতে পারে, ভোটাধিকারের জন্য জীবন দিতে পারে, কিন্তু বিরাট শিক্ষা। এবং সর্বশেষ দেখলাম বন্যার সময় ছাত্রদের প্রতি আস্থা রেখে মানুষ জড়ো হয়েছে এবং তারা, আমি আশা করতে চাই যে যথাযথভাবে এই ত্রাণ কাজ চালিয়েছে। এই পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু আশাবাদী হয়। যখন আপনি বুঝবেন যে এর কাছ থেকে দাবি জানিয়ে আমার কোনো লাভ নেই, তখন কিন্তু দাবি জানাবে না মানুষ। যখন ধারণা করবেন বা মনে করবেন যে আপনার কাছে যে আমি একটি দাবি করি সেটি পূরণ হওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু আমি দাবি করব। এবং সাম্প্রতিককালে বিভিন্ন ধরনের দাবি দেওয়া উঠেছে, স্পষ্ট করে তার কিছু বলছেন না এখনো, বাট সরকারের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। সময় চাওয়া হয়েছে, আমি তো বললাম যে 1 মাসও এখন পর্যন্ত হয়নি। আজকে কয় তারিখ? 8 তারিখ বোধহয়। এরা সব 1 মাস হয়নি, 20 দিনের মতো হয়েছে। সুতরাং আমি আশা করতে চাই, আর আমাদের সামর্থ্য তো সীমিত, সেটিও কিন্তু মনে রাখতে হবে। কারণ
গত 15.5 বছর যে দুর্বিনীত শাসন চলেছে, গণতন্ত্র বিরোধী, যে মানুষের সবচেয়ে বড় আশা ছিল, চাওয়া ছিল ভোটাধিকার, নাকি? তারা ভোটাধিকার চেয়েছে। যেমন এই আন্দোলন যারা করেছে, বিশেষ করে ছাত্র যারা, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি। তারা পার্লামেন্টে ভোট দিতে পারেনি। ওকে ধরে নিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে আমি ভোট দিব, কিন্তু তিনি কিন্তু প্রার্থী চয়েসের সুযোগ পাননি। যেমন এবার যে উপজেলা পরিষদ নির্বাচন হলো, দামি পার্লামেন্ট নির্বাচনের পরে, ওই নিজেরাই সব আওয়ামী লীগের প্রার্থী, স্বতন্ত্রদের আওয়ামী লীগের প্রার্থী, দলীয় প্রতীকে দেন আওয়ামী লীগের প্রার্থীর বাইরে কিন্তু আপনার চয়েস করার সুযোগ ছিল না কোনো, যে আমি আওয়ামী লীগে ভোট দেবো না, আমি অন্য একজনকে দিব। তো মানুষের ভোটাধিকার চাওয়ার একটা ব্যাপক আগ্রহী ছিল। আমি এই সরকারের কাছে দাবি জানাতে চাই যে আমাদের যে মুক্তিযুদ্ধের মূল চেতনা, গণতন্ত্র, ভোটাধিকার, সাম্য, একটি মানবিক রাষ্ট্র, আমরা সেটি, এই যে মৌলিক যে চাওয়াগুলো, এগুলো পূরণ করা খুব বেশি কঠিন না যদি রাজনৈতিক দলগুলো আন্তরিক হয় এবং এখন যারা ক্ষমতা আছে অন্তর্বর্তীকালীন সরকারে, তারা যদি একমত হয়, অনেক চাওয়া কিন্তু পূরণ করা সম্ভব। যেমন আমরা যদি নির্বাচন কমিশন সংস্কার করতে পারি, তাহলে কিন্তু মানুষের ভোটাধিকার ফিরে পাবে। আমাদের নিশ্চয়ই মনে আছে নানা বিতর্ক রয়েছে ভারতের ব্যাপারে, বাংলাদেশের মানুষ অনেকে পছন্দ করে না, বাট তাদের ভোটাধিকার নিয়ে কিন্তু মানুষ যে ভোট দিতে পারে, এটি নিয়ে কিন্তু খুব বেশি প্রশ্ন নেই, কোথাও কিন্তু প্রশ্ন নেই। একজন ব্যক্তি, টিএন সেশন, তিনি কিন্তু একদম ভোটাধিকার ব্যবস্থা একদম নিশ্চিত করেছেন, মানুষ যাতে ভোট দিতে পারে। দেখুন এত বড় একটি দেশ, নানা জাতপাতের মানুষ রয়েছে, নানা কিছু, অনেকগুলো রাজ্য রয়েছে, 28টা বোধ হবে এরকম, কিন্তু ভোট নিয়ে কোথাও কিন্তু কোন, যেমন ধরুন বিজেপি দীর্ঘদিন ক্ষমতায় আছে, কিন্তু তারা কিন্তু ভোট কারচুপি করে নাই। আর আমাদের এখানে কি হয়েছিল, একটি দল, মানুষের কোনো ভোটাধিকার নাই, কেউ ভোট দিতে পারবে না, আমি ক্ষমতায় থাকবো, এবং তারা শেষ দিকে এত দুর্বিনীত হয়েছিল এবং মানুষের মনেও এক ধরনের আস্থা জন্মেছিল যে এরে বুঝি আর পতন ঘটানো যাবে না, কিন্তু পতন কিন্তু ঘটেছে, এবং এটাই কিন্তু ইতিহাসের শিক্ষা। এবং আজকে আমার অনেক বন্ধুরা আশা করেন আওয়ামী লীগের যে আবার খুব দ্রুত তারা ফিরে আসবেন, কিন্তু স্বৈরাচারের পতন হলে আর কোনো দেশে কিন্তু ক্ষমতায় ফিরতে পারেনি। হোসনি মোবারক থেকে শুরু করে যত স্বৈরাচার ছিল, তারা কিন্তু, এই পারভেজ মোশাররফ, আরও অনেকে আছেন, ক্ষমতায় কিন্তু আর ফিরতে পারে না, অনেক সময় লাগবে। সুতরাং আমি বলতে চাই, সরকার মানুষের যে চাওয়াগুলো আছে, মৌলিক চাহিদাগুলো যেগুলো আছে, সেগুলো যাতে পূরণ করে সেই চেষ্টা করা উচিত। বাট সময় দিতে হবে, আমরা সময় ছাড়া কিন্তু পারবো না। কারণ আমরা জানি এই পৃথিবীর 1000 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের ভূখণ্ডটি, ছোট্ট একটি দেশ, কিন্তু 1000 ভাগের 27 ভাগ মানুষ এই দেশে। এটি ম্যানেজ করা কিন্তু খুব কঠিন। আর আমাদের নানা ধরনের সংকট রয়েছে, যেমন ধরুন এই ধুলাবালির কারণে আমাদের অনেক ফুসফুসে রোগ আছে, এইসব বিষয়গুলো কিন্তু দেখি না আমরা, এগুলো কিন্তু কাউন্ট হয় না। এতে কিন্তু কোটি কোটি ডলার খরচ হয়। তারপর ধরুন এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাদের পুষ্টির কারণে কিন্তু অনেকে নানা ধরনের জটিলতার মধ্যে পড়ছে। ধরুন আমিষ কমিয়ে দিয়েছে, খেতে পারে না ঠিক মতো, তো এগুলো তো নানা সংকট সৃষ্টি, দুধ খেতে পারে না ঠিক মতো, ডিম খেতে পারে না, এর কারণে কিন্তু নানা শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। সুতরাং আমি বলতে চাই, আমাদের যে মৌলিক চাহিদাগুলো, আমাদের যেমন এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে মূল্যস্ফীতি, এবং মূল্যস্ফীতির কারণে দেশের মধ্যবিত্ত কিন্তু হারিয়ে যাচ্ছে। এখন দুটি শ্রেণী আছে, একটি হচ্ছে একদম বিত্তহীন, আরেকটি হচ্ছে উচ্চবিত্ত। মধ্যবিত্ত শ্রেণী আমরা যখন ছাত্র ছিলাম তখন যেভাবে ছিল, তখন এখন কিন্তু সেরকম আর নাই, কারণ মধ্যবিত্ত শ্রেণী হিমশিম খাচ্ছে, দেশে একদম নীরব দুর্ভিক্ষ চলছে, আমরা কিন্তু টের পাই না। আপনি বাজারে গেলে আমরা বুঝবো যে বাজারে কি অবস্থা। সুতরাং এই দ্রব্যমূল্য বৃদ্ধি সহ এই মূল্যস্ফীতি, এগুলো কমানো, মানুষের জীবনে স্বস্তি দেওয়া, আমার মনে হয় সবারই প্রথম চাওয়া হচ্ছে একটু স্বস্তি দেওয়া। যেমন যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, এগুলো যদি সরকার ইচ্ছা করে আন্তরিক হয়, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা আন্তরিক, এগুলো কিন্তু দমন করা সম্ভব, এবং মানুষ যাতে স্বস্তিতে বাস করতে পারে সেই চেষ্টা তারা করতে কিন্তু পারে। আপনাদের সঙ্গে আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরছি আবারও আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি
আলোচনায়। নীলুফার চৌধুরী মনি, এবার আপনার কাছে ফিরছি। কথা হচ্ছে চাওয়া পাওয়া নিয়ে, কথা হচ্ছে চাওয়া পাওয়ার সম্মিলনের জায়গাগুলো নিয়ে, আপনাদের ভাবনা শুনছি। তারই ধারাবাহিকতা এখন শুনবো যে সংবিধান সংশোধন, সংবিধান পুনর্লিখন, এই বিষয়গুলি এবারের একটি বড় চাওয়ার জায়গায় এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বলা হচ্ছে, নাগরিক সমাজের পক্ষ থেকেও বলা হচ্ছে, কিছু প্রস্তাবও দেওয়া হচ্ছে। তো এই জায়গায় একটু আপনার মত শুনতে চাই। খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। দেখেন, সংবিধান ৭২-এর সংবিধান যেটা ছিল, এটা খুব একটা মন্দ ছিল না, ভালো একটা সংবিধান ছিল। কিন্তু সেই সংবিধানটা অনেক জায়গা কাটাছেঁড়া হয়েছে। এরপরে সংবিধানের কিছু সময়ের পরিবর্তিতভাবে সংবিধানের কিন্তু অনেকগুলো কিছু চেঞ্জ আসে অনেক সময়। লাইক আমি আপনাকে যদি বলি, পৃথিবীতে অনেক দেশ আছে যারা কথা কাজ ঠিক রাখে, মানুষের মর্যাদা রাখে, অসত্য কথা বলে না, অসৎ কাজ করে না, তাদের কিন্তু সংবিধানের অত দরকার পড়ে না। লাইক আপনার ব্রিটেনে ৮০০-৮৫০ মতো অলিখিত সংবিধান, সবাই মানে তাই মানে, ওটা কিন্তু লিখিত না। তো যদি চায়, যদি শ্রদ্ধাবোধ থাকে, যদি ভক্তি থাকে, যদি দেশপ্রেম থাকে, তাহলে কিন্তু এগুলোর দরকার পড়ে না ওরকম। কিন্তু বাংলাদেশের লিখার পরেও বাংলাদেশের সংবিধান যেভাবে, এই যে কয়েকদিন আগে গত হওয়া যে স্বৈরশাসক, সে যেভাবে তাদের প্রয়োজনে সংবিধানটাকে কাটাছেঁড়া করেছে, ত্রয়োদশ সংবিধান, পঞ্চদশ সংবিধান, এরকম ১৬টা ১৭টা যে চেঞ্জ করেছে, এগুলা ভীষণভাবে জাতির জন্য অবক্ষয় আনতে বাধ্য করেছে। তারা এই যে তাদের চেঞ্জেবল সংবিধান, চেঞ্জ করা সংবিধানগুলো দিয়ে তারা মানুষের উপর অনেক টর্চার করেছে। লাইক আপনার ডিজিটাল আইন যেগুলা, এই জিনিসগুলো কিন্তু সংবিধানে নাই। আপনার এই যে মানুষকে যে এক্সট্রা নিরাপত্তা দেওয়া, এক্সট্রা আপনার প্রধানমন্ত্রীকে কিছু বললেই তাকে ধরে নিয়ে ৭ বছর ৮ বছর জেল খাটানো, এই যে তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফেলানো, এগুলা মানুষকে কিন্তু এক ধরনের অত্যাচার। সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা নির্বাচনটাকে নিয়ে। এই যে সংবিধানের এটার পোস্টমর্টেম করে তারা শুধু নোংরা টুকি ঘাটাঘাটি করেছে, নোংরাই বের করেছে, ভালো জিনিসগুলো তারা ফেলে দিয়েছে। তো ফেলে দেওয়াটাকে আমি মনে করি যে সংবিধান চেঞ্জ করা, বাংলাদেশের মানে প্রথিতযশা মানুষগুলো, তারা বুদ্ধিজীবীগুলো, সত্যিকার বুদ্ধিজীবী, তাদের বুদ্ধি প্রয়োগের মাধ্যমে দেশের জাতির মঙ্গলের জন্য তারা সংবিধানের চেঞ্জ আনবে, এটা আমরা আশা করি। এবং সেই চেঞ্জ আনার জন্য যদি আমি বলবো যে আমারও যদি কোনো প্রবলেম হয়, যে আমার সুবিধার প্রবলেম, এক্সট্রা সুবিধার প্রবলেম, সেটাও যদি হয় আমি মেনে নিতে বাধ্য। যদি ভালো সংবিধান হয় সবার জন্য, যে সংবিধানটা, সংবিধানে যেমন অনেক জায়গায়, যেমন ধরেন ২৮-এর ক খ ধারার মধ্যে লেখা আছে সবাই সমান, নারী পুরুষ সম্মিলিতভাবে, উঁচু নিচু বলতে কোনো রাষ্ট্রের কিছু থাকবে না। হ্যাঁ, আইনের দৃষ্টিতে সবাই সমান। আসলে কি তাই? আসলে কি আইনের দৃষ্টিতে সবাই সমান ছিল না? সেখানে অনেক রকম কাহিনী করা হয়েছে। লাইক সংবিধানে আপনার কোথাও নাই এই কোটা প্রথা, যেটা নিয়ে এত বড় কিছু হলো, কিন্তু সংবিধানকে তোয়াক্কা না করে তারা অনেক কিছু করেছে। তারা এই ধরনের সংবিধানকে অন্যায়ভাবে ব্যবহার করে, যেমন সংবিধানে লিখে আছে যে একখানে যে আপনার অনগ্রসর জাতিকে, এখন অনগ্রসরের মধ্যে কিন্তু অবশ্যই মুক্তিযোদ্ধা পড়ে না, মুক্তিযোদ্ধারা বরং অগ্রসর বলেই কিন্তু তারা একটা যুদ্ধের ডাক দিতে পেরেছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পেরেছে। তাদেরকে তো আমরা অনগ্রসর বলি না। এই যে অন্যায়ভাবে অনগ্রসর বলতে কি বোঝানো হয়েছিল দেশ স্বাধীনের পরে, আমার যদি ভুল না হয়, নারীরা তখন অনগ্রসর ছিল। আপনার অটিজম, যেটা প্রতিবন্ধী, আপনার শারীরিক প্রতিবন্ধী বা হালকা বুদ্ধি প্রতিবন্ধী, এরা অনগ্রসর। আপনার নৃতাত্ত্বিক, এরা অনগ্রসর। কিন্তু অনগ্রসরের মধ্যে আপনার মুক্তিযোদ্ধাই বলি আর রাজাকারী বলি, কোনোটাই পড়ে না এর মধ্যে। এইটাকে আপনার অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। এই অন্যায়ভাবে ব্যবহার আমরা আর চাই না। আমরা কষ্ট করেছি, আমাদের একটা জীবন দিয়ে করেছি, আমাদের সন্তানরা আর কষ্ট করুক এটা আমরা চাই না, আমাদের নাতিপুতিরাও কষ্ট করুক এটা আমরা চাই না। সেই জন্য আমি বলবো সংবিধান অবশ্যই এখানে চেঞ্জ আনা দরকার, জনগণের কল্যাণে অবশ্যই, এই কথাটা মাথায় রেখে।
সেখানে চেঞ্জ আনতে আমি জানি না কিভাবে পারবে ওনারা, কারণ সংসদ না থাকলে, আইনের কিছু মারপ্যাচ আছে না থাকলে কিভাবে হবে আমি এটা জানি না। তবে তারা করে রেখে পরবর্তীতে যারা ইলেক্টেড হয়ে আসবে হয়তো তাদের দিয়ে এই বিলটা পাশ করাতে হবে, আমার কাছে এরকমই মনে হয়। তো আমি মনে করি যে এটা অবশ্যই অবশ্যই জরুরি। একই বিষয়ে ইলিয়াস খান, আপনার কথা শুনবো। না, দেশে অনেক সংবিধান বিশেষজ্ঞ আছে। আমরা একটি মানবিক রাষ্ট্র চাই, দেশে কোনো স্বৈরাচার না আসুক সেটা চাই, ক্ষমতা যেন কেউ কুক্ষি করতে, আমি অত টেকনিক্যাল জিনিস বুঝিও না, বলবো না, কুক্ষিগত না করতে পারে সেই ব্যবস্থা যাতে সংবিধানে থাকে সেটি করা উচিত বলে আমি মনে করি। কারণ সব কিছু কিন্তু মানুষের জন্য, এই রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণটি যদি নিশ্চিত করা যায়, আপা খুব ভালো উদাহরণ দিয়েছে যে এটা আমরা জানি লিখিত সংবিধান অলিখিত, আমরা কিন্তু পড়েছি যে ব্রিটেনে অলিখিত সংবিধান, মানুষের তাদের মেন্টাল মেকআপটা এরকম যে যেন কাগজপত্র লাগবে না, আমি যে কি করব না এটাই আমি বুঝি। মানে একটি সমাজ যদি আসলে অগ্রসর হয় তাকে আলাদা করে বিধিনিষেধ প্রয়োগ করতে হয় না, সেটাই আমি মনে করি। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কিন্তু বিপুল সংখ্যক মানুষ অশিক্ষিত, কিছু আছে সার্টিফিকেটধারী কিন্তু তাদের প্রকৃত শিক্ষা নেই। যেমন আমাদের খুব দুঃখ হয় যে হয়তো গাড়িতে বাচ্চা নিয়ে যাচ্ছে, বাচ্চা চিপস খেলো, গাড়ি ময়লা করিস না, বাইরে ফেলে দে রাস্তায়। এটি কোনো সভ্য দেশে কিন্তু চিন্তা করা যায় না, কিন্তু আমাদের এখানে কিন্তু হর হামেশা ঘরে, এবং খুব ভালো ভালো বিত্তমান মানুষও এগুলো করে। তারপরে এই যে দুর্নীতির সংস্কৃতিটা সর্বব্যাপী হয়ে গেছে একদম, বাংলাদেশের দুর্নীতিমুক্ত বা দুর্নীতি করে না যার সুযোগ আছে এরকম মানুষ হাতে গোনা মানুষ হয়তো আছে, আপনি দেখবেন। আর আপনি দেখুন, আমি একটু দুর্নীতি বিষয়ে বলি যে কিছুই হয় না, যে প্রধানমন্ত্রী বললেন, সাবেক প্রধানমন্ত্রী 400 কোটি টাকা তার পিয়ন দুর্নীতি করেছে এবং তিনি হেলিকপ্টারে ছাড়া। 400 কোটি টাকা তো উনি একা নিজের একক মেকানিজমে করতে পারেননি, পেরেছে নিশ্চয়ই তার সহযোগী কেউ ছিল, কেউ সুযোগ করতে গেলে কত কোটি সে আবার ভাগ দিতে হয়েছে, এটা কিন্তু কারো কথা কিন্তু বলা হচ্ছে না, শুধু ওনার নামটি আছে। এই যে বেনজির সাহেব, তিনি যে স্থাপনাগুলো করেছেন, যে কাজ করেছেন, রিসোর্ট বানিয়েছে, এটি তো 1 বছরে বানান নাই, এটি অন্তত 1 থেকে 1.5 যুগ লেগেছে। বা জমিগুলো যে উনি বলা হচ্ছে যে অনেক আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক জমিও তিনি দখল করেছেন, এটি তো একদিনই করেন। এবং খোদ প্রধানমন্ত্রীর যে জেলা, সেই জেলায় এই কাজটি করেছেন। এটি কি গোয়েন্দা সংস্থা বা অন্যরা জানতেন না? কিন্তু এটি করা হয়নি কেন? যে আওয়ামী লীগের দুর্বিনীত শাসন টিকিয়ে রাখতে তিনি রাষ্ট্রের কর্মচারী না হয়ে দলীয় বাহিনীতে পরিণত হয়েছিলেন, দলীয় আইজিপির মতো তিনি আচরণ করেছেন। কি উদ্ধত কি দুর্বিনীত আমরা দেখেছি গণমাধ্যমের কল্যাণে। এই ধরনের নানা সংকট রয়েছে। যে কারণে বললাম যে বেনজির সাহেবের দুর্নীতি আর কারো নাম কিন্তু আসছে না, আপনি দেখবেন আর কারো নাম, শুধু ওনার কথাই আমরা শুনছি। কিন্তু উনি যে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, এটি তো একা কামাতে পারেন, ওনার সহযোগী ছিল, ওনাকে কেউ পৃষ্ঠপোষকতা করেছে, সেই নামগুলো আসছে। সর্বশেষ একটি উদাহরণ দিই, যে আমরা জানি যে আমাদের এই উদাহরণটি আমি অনেক জায়গায় দিই, বেসিক ব্যাংক একটি ব্যাংক আছে বাংলাদেশে, এটা কিন্তু খুব লাভজনক ব্যাংক ছিল এক সময়। এই ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন একজন আবদুল্লাহ বাচ্চু, তিনি বোধহয় জাতীয় পার্টির এমপি ছিলেন এক সময়, হ্যাঁ, আওয়ামী লীগের মনোনয়ন চেয়ারম্যান হয়েছে। তিনি ব্যাংকটাকে শেষ করে দিচ্ছেন ঋণ দিয়ে, ওই সিগারেটের দোকানে 100 কোটি টাকা ঋণ, এই মুদি দোকানে 200 কোটি টাকা, যা আছে তাই করেছে। তার ব্যাপারে 5 বার পার্লামেন্টে অর্থমন্ত্রী বলেছেন যে তাকে বিচারের আওতায় আনতে হবে। অর্থমন্ত্রী যখন বলে, আবুল মহিদ সাহেব, তখনই যখন তাকে বিচারের আওতায় আনা হয় না, তখন তার ক্ষমতার উৎস কোথায় ছিল, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। সর্বশেষ আরেকটি উদাহরণ, যে আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতায় আসলো, আমার মনে আছে, প্রথমবার মানে 90-এর গণতন্ত্র শুরু হওয়ার পরে, তখন কিন্তু শেয়ার বাজারে ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল, অনেক মানুষ আত্মহত্যা করেছিল। সেটি নিয়ে একটি তদন্ত কমিটি হয়েছিল যে শেয়ার কারচুপির সঙ্গে কারা জড়িত, খন্দকার ইব্রাহিম খালেদ সাহেবের নেতৃত্বে। সেই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু আমরা কোনো পাই না। এইরকম রাষ্ট্রের অনেক ঘটনা আছে, রাষ্ট্রকে দুর্বিনীত করা, রাষ্ট্রের মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি গড়ে। আমি বললাম না, এই ভয়ের সংস্কৃতি কেমন, আপনি দেখুন, গণমাধ্যম কর্মী হিসেবে আপনি ফলো করেছেন, রাজনৈতিক নেতারাও ফলো করেছেন।
প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্সটি ছিল, এটি ছিল মানুষ একটি বিনোদনের কনফারেন্স। সেখানে কোনো প্রশ্ন করা হতো না, সবাই স্তুতি করতো প্রধানমন্ত্রী, এবং তিনি কি বললে খুশি হন সব সাংবাদিকের। আমি অনেক আমাদেরই বন্ধুবান্ধব বা আমাদেরই সহকর্মী তারা সেই প্রশ্নগুলো করতেন। এভাবে আস্তে আস্তে পুরো রাষ্ট্রটাকে একদম দুর্বিনীত করা হয়েছে, রাষ্ট্রে একটি ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। ফেসবুকে কিছু লিখতে পারতো না, মানুষ কোনো কথা বলতে পারতো না, সবাই ভয় পেত। কোথায় যেন একটি ভয় লুকিয়ে ছিল। এই যে দেখুন, এটি কোনো সভ্য দেশে ভাবা যায় যে আয়নাঘর, একটি মানুষ 10 থেকে 8 বছর 10 বছর তাকে অন্ধকার ঘরে রেখে দেওয়া হচ্ছে দিনের পর দিন। তার ফ্যামিলি জানে না, তার স্ত্রী জানে না তার স্বামী বেঁচে আছে না মরে গেছে, মা জানে না তার সন্তান বেঁচে আছে না মারা গেছে, সন্তান গর্ভে রেখে গেছে, সন্তান বাবার চেহারা কোনোদিন দেখেনি। আমি একটু আগে বলেছি প্রেস ক্লাবের সামনে দেখতাম মায়ের ডাক একটি সংগঠন, আমি অনেকদিন কান্নার সংবরণ করতে পারিনি। এই প্রেস ক্লাব উপরে প্রোগ্রাম হতো, কিছু বাচ্চা আসতো, এত কাঁদতো, এইসব দৃশ্য দেখা যায় না। এইভাবে তো রাষ্ট্রকে শেষ করে দেওয়া হচ্ছে। এখন রাষ্ট্র মেরামতের সুযোগ এসেছে বলে আমি মনে করি, এবং বিপুল জনসমর্থন রয়েছে। এই সরকার বিনা ভোটে বা ভোট ছাড়া হলে অন্তর্বর্তী হলো মাস পিপুলও কিন্তু সমর্থন রয়েছে, কারণ মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছিল, সেটি এখন পারছে। আমি মনে করি আমাদের অভিজ্ঞতা যেন অতীতের মতো না হয়। আপনি দেখুন, আমরা তিনজনই এই অভিজ্ঞতা আছে। 90-এর গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় ভিসি থেকে শুরু করে বিভিন্ন বডি, যারা প্রশাসনিক বডিতে আছেন, অনেক সময় দেখেছি আমরা যোগ্য লোকটি না দিয়ে যিনি আমার রাজনীতি করেন তাকে আমরা ভিসি বানিয়েছি। এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসা, এবং এরশাদ সাহেবকে স্বৈরাচার বলে, এরশাদ সাহেবের সময় কিন্তু এরকম ছিল না। তখন মোটামুটি যোগ্য লোক যারা, বা তিনজনের প্যানেল করে এদের মধ্যে থেকে একজনকে ভিসি। আপনার কথা শেষ হলে আমরা বিরতিতে যাব, আপনি শেষ করুন কথা। তো আমাদের এবার একটি সংশোধনের সুযোগ এসে হোয়াট অ্যাবাউট ইজের মধ্যে না থেকে, যে পিছনে কি হয়েছে, আমিও সেটা, যেমন আওয়ামী লীগ 15.5 বছর কীভাবে থাকলো, আমিও কীভাবে এইভাবে থাকা যায়, প্রশাসন আমার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী আমার করে, বিচার বিভাগ লিক করে, তারপর নানা লিক করে যাতে আমি ক্ষমতায় টিকতে, সেই চেষ্টা যেন আমরা না করি। কারণ ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা ইতিহাস থেকে কেউ শিক্ষা নিই। আমরা যদি সেই চেষ্টা করি, যারা এই চেষ্টা করবে তাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে। এবং দেখুন, বাংলাদেশে এই প্রথম যে দলটির মুক্তিযুদ্ধে বড় অবদান আমরা সবাই বলি, সেই দলটির যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের ইতিহাস কিন্তু আর নাই। যেমন এরশাদ সাহেবের পতন হয়েছে, তিনি কিন্তু পালিয়ে যাননি। 96 ব্যাপক আন্দোলন হয়েছে, বেগম খালেদা জিয়া তিনিও পদত্যাগ করেছেন, তিনি কোথাও যাননি। বাট দুদিন আগে বললো যে শেখ হাসিনা পালিয়ে যায়নি, তিনি কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আরও একটি বিষয়, এই শাসনটি এমনভাবে চেপে বসছিল, একটু আগে আমি বলেছি, মানুষের মনে এক ধরনের ধারণা হয়েছিল যে কে বোধহয় আর বিদায় করা সম্ভব না, জগদ্দল পাথরের মতো। কিন্তু বিদায় কিন্তু হয়েছে, এবং কি সামান্য একটি বিষয়, কোটা আন্দোলন যদি দাবি পূরণ হয়ে যেত হয়তো এত হতো না। কিন্তু সেই বিষয়টিকে উদ্ধত, তারপরে মানুষকে ক্ষুব্ধ করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, যে বিভিন্ন কথা বলে কিন্তু কি বলে ক্ষুব্ধ করে ফেলা হয়েছে। এবং আমি এই টকশোতে বলতে খুব কষ্ট হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমাদের ক্লোজ লোক, এই যে আবু সাইদ, শহীদ আবু সাইদ, কারমাইকেল কলেজ ছাত্র, আমার পাশে বসে বলছে যেটি ক্যামেরার কারসাজি, তাকে গোলাগুলির মধ্যে পড়ে তিনি নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন এটি বলেন, এবং তিনি বিনা ভোটে এমপি হয়েছিলেন, বিনা ভোট ছাড়া 6 মাস ছিলেন, তখন খুব কষ্ট লাগে। দেশের মানুষগুলো মানে এত বেনিফিশিয়ারি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, যে সত্য কথা বলার কোনো লোক আর ছিল না দেশে, মানে যাদের বলার সুযোগ আছে। আমি মনে করি এসব অবস্থার অবসান ঘটানো উচিত, এবং সামনে যাতে আমরা ভালো শাসন ব্যবস্থা পাই, মানুষ কথা বলতে পারে, রাষ্ট্রটি যেন মানবিক হয়। আমরা কোনো আয়নাঘর দেখতে চাই না, আমরা 700 লোক গুম হচ্ছে এটি আমরা চাই না, তারপরে অনেক মানুষকে ক্রসফায়ার নামে হত্যা করা হচ্ছে, এই শাসন আমরা চাই না। এইসব দেশ থেকে আমরা নিস্তার চাই, দ্রব্যমূল্য স্থিতিশীল থাকুক, জনজীবনে যতটা যেসব জিনিস প্রয়োজন সেটি যদি অ্যাভেলেবেল হয়। এটি খুব ভালো উদ্যোগ নিয়েছে, তেলের দাম একবারে 6 টাকা কমিয়েছে। এটি কিন্তু একটা রেকর্ড আমার মনে হয়, বাংলাদেশের আগে এরকম খুব কম হয়েছে, সারা বিশ্বে কমে, কিন্তু আমাদের এখানে কমে না। কোনো জিনিসের দাম বাড়লে
আর কমতে চায় না, কিন্তু এবার কিন্তু তারা খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে, গুড সাইড। আমাদের আলোচনা চলবে একটা বিরতির পর, আবারও ফিরবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, হাতে অতটা সময় নেই, আলাদা করে প্রশ্নও করছি না। আলোচনার ধারাবাহিকতায় আপনাদের যদি কিছু বলার বাকি থাকে সেটাও একটু শুনবো। প্রথমে যাচ্ছে নির্ভা চৌধুরী, আপনার কাছে। থ্যাংক ইউ। দেখেন, আসলে যে কথাই আমরা বলি না কেন, রাষ্ট্রের যে বিশৃঙ্খল অবস্থাটা, সেখানে আসলে বড় ধরনের একটা সংস্কার দরকার। যেমন ধরেন যে আমলাতন্ত্রের সংস্কার, এখান থেকে কিন্তু সব মানে অঘটনগুলো শুরু হয়। কারণ তারা ভুলেই গেছে যে তারা যে জনগণের জন্য, তারা পাবলিক সার্ভেন্ট। এই ওদের চাকরির মধ্যে কিন্তু এটাই, যে এই যে পাবলিক সার্ভেন্ট বা পাবলিক সার্ভিস, এই কাজগুলা, এই জিনিসটা মাইন্ডসেটটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তারপর এই যে প্রভুভৃত্যের মতো আচরণ, প্রত্যেককে, আমি সব জায়গায় বলছি, কেন উন্নত দেশগুলোতে যদি একটা প্রেসিডেন্টকে, সর্বোচ্চ পদের যে মানুষটা, তাকে যদি মিস্টার প্রেসিডেন্ট বলা যায়, মিস্টার মানেই সম্মান দেওয়া, সাহেব বা মিস বলা সম্মান দেওয়া, তাহলে কেন গায়ে পড়ে স্যার, ম্যাডাম এইসব বলতে হবে? এগুলো বেশি তোষামোদি করতে গেলে কিন্তু আপনার ডেভেলপমেন্টটা থেমে যায়। যেখানেই তোষামোদ অতিরিক্ত, যেখানেই তোষামোদ, বিনয়ী আর তোষামোদ কিন্তু এক জিনিস না। এই জায়গাটায় আপনার আমলাতন্ত্রের সংস্কার দরকার, তাদের স্বচ্ছতার দরকার, জবাবদিহিতার দরকার। যেটা আমি দেখলাম যে প্রত্যেকটা কর্মচারীদেরকে তাদের স্থাবর অস্থাবরের হিসাব দিতে বলা হয়েছে। ঠিক তেমনি আপনার ব্যবসায়ীদের এটা আরও বেশি ইম্পর্টেন্ট। এই যে সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করার একটাই মাত্র উপায়, আপনি মাইন্ডসেটে যত কয়েকটা ব্যবসায়ীকে, বড় বড় ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়ীদের ধরে কোনো লাভ নাই। বড় বড় কয়েকটা ব্যবসায়ীদের, যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি খুলেছে, যারা একদম চাল ডাল লবণ মরিচ থেকে শুরু করে ওই জাহাজ পর্যন্ত সব কিছুই তারা এক কোম্পানির মধ্যে থেকেই বিক্রি করে, তাদের ধরে যদি তাদের অস্বচ্ছতা যদি প্রমাণ করে সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়া যায়, তাহলে কিন্তু জিনিসপত্রের দাম, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, এই 25 দিন 30 দিনে জিনিসপত্রের দাম কিন্তু ওইভাবে কোনো কমে নাই। যেটা আমরা আশা করেছিলাম যে সিন্ডিকেটটা ভেঙে গেলে জিনিসপত্রের দামটা অনেকটা, প্রথম দিন 5 তারিখের পর 6, 7, 8 তারিখে কিন্তু সবজির দামটা কিছুটা কমে গিয়েছিল। তারপর আবার ধরলাম যে বর্ষা ছিল, তখন কয়েকদিন বৃষ্টি হলো, বর্ষা থাকলে কাঁচা সবজির দামটা বাড়ে, কিন্তু অন্য অন্য জিনিসগুলো, যেমন ধরেন চিনি, চাল, ডাল, আটা, ময়দা, এরকম। তবে একটা জিনিস, যেমন ধরেন এইভাবেই হবে, যেমন ডিজেল পেট্রোলের দামটা কিন্তু না চাইতেই যতটুকুই পারুক ওনারা তো কমিয়েছেন, 2 টাকা 3 টাকা 5 টাকা। সরকার কি করেছে, 40 টাকা, এর আগের সরকার স্বৈরাচার 40 টাকা বাড়িয়ে 5 টাকা কমিয়েছে, তার মানে 35 টাকা বাড়লো। সেটা তো করে নাই, তারা বাড়ায় নাই, তারা ওর মধ্যে থেকে যতটুকু পেরেছে তারা কিন্তু চেষ্টা করেছে। তারপরে আপনার ধরেন রাজনৈতিক নেতৃবৃন্দরা যদি ধান্দাটা না বন্ধ করে, তাহলে কিন্তু হবে না। রাজনৈতিক নেতৃবৃন্দরা ধান্দা করে বলেই ব্যবসায়ীরা সুযোগ পায়, আমলারা সুযোগ পায়, একটা স্কুল মাস্টার সুযোগ পায়, একটা কলেজ বিশ্ববিদ্যালয়ের মাস্টার সুযোগ পায়। আজকে দেখেন, যখন আমরা কথা বলছি, যখন আমরা চলছি, একটা দেশ আমরা বলছি স্বাধীন হয়েছে, তখনই কিন্তু শিক্ষকদের উপর কিন্তু চড়াও হচ্ছে অনেকেই। এই চড়াও হওয়ার, আমি শিক্ষকদের প্রতি কেউ চড়াও হোক এটা আমি চাই না, কিন্তু এটাও সত্যি, শিক্ষকরা বিগত দিনে যা করেছে, একটা ছাত্র যত না রাজনীতি করেছে, তার চেয়ে অনেক বেশি শিক্ষকরা করেছে। আমি সবার কথা বলছি না, সব জায়গায় 2-1টা সংখ্যালঘিষ্ঠ দিয়ে প্রমাণ হয় না, উদাহরণ হয় না। সেই জায়গাটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদের প্রতিটা সেক্টরের সংস্কার দরকার, এবং সেই সংস্কারের জন্য মাইন্ডসেটটাও তৈরি করতে হবে। ধন্যবাদ নিরুফা চৌধুরী মনি। সামান্য একটু সময় নিয়ে ইলিয়াস খান আপনার কাছে ফিরলাম। আপনার কথা রাষ্ট্রটি এমন হয়েছে যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবকে পালিয়ে যেতে হয়,
আমরা কিন্তু দেশটিকে এইভাবে বানিয়েছি, এটা হওয়া ঠিক না। আরেকটা দেখুন, আপনি দেখেছেন জরিপে বাংলাদেশে কোনো তরুণ এই দেশে থাকতে চায় না, সুযোগ পেলেই তারা বাইরে যেতে চায়। ঠিক কেন হবে? আমার দেশ, আমি থাকবো না? এই 100-র বেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক আছে, কিন্তু যার সামর্থ্য আছে সে কিন্তু এই দেশে পড়তে চায় না। কেন হচ্ছে এগুলি? এসব দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এখন মানহীন শিক্ষা তো, যে সেটাই বলছি যে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, সবাই খুব শিক্ষিত মানুষ এবং সবার একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব ভালো, তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি এসব কিছু, তারপরে এই যখন যারা বিদেশ যায় আমাদের শ্রমিক ভাইয়েরা বা যারা রেমিটেন্স আনে অন্যান্য দেশে, ভারত, নেপাল বা পাকিস্তানের চেয়ে আমাদের 2-3 গুণ টাকা লাগে। এইসব বেসিক জায়গা আছে, এইসব জায়গার নক করা উচিত। এগুলো কিভাবে সমাধান করা যেতে পারে? যেমন আমাদের যে পাঠ্যক্রম নিয়ে নানা প্রশ্ন রয়েছে, যদি সেটি পরিবর্তন করতে হয়, এটি ভালো করে পরিবর্তন করতে হবে। এই জায়গাটিতে কাজ শুরু হয়েছে, আজকে দেখলাম যে শুরু হয়েছে। সুতরাং বেসিক জিনিসগুলো কিন্তু আসলে আমাদের পরিবর্তনের চেষ্টা করতে এবং উদ্যোগ থাকতে হবে। যদি আপা বলেছেন পার্লামেন্ট নাই, অনেক কিছু তারা পাস করতে পারবেন, বাট তারা যদি ট্রেনটি যদি লাইনে ওঠে তারপর কিন্তু সামনেই যাবে, আর পিছনে ফিরতে পারবে না। সেই ব্যবস্থা তাদের করে যাওয়া উচিত বলুন। লাস্ট কথা আমি বলি, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত বলে আমি মনে করি। কারণ ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য এবং আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও দীর্ঘ সময় আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।